অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী মোটামুটি একটা সংস্কার করে যদি আগামী নির্বাচনটা দেওয়া হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আর যদি বিস্তর সংস্কার করতে চান তাহলে 2026 সালের মাঝামাঝি নির্বাচন দিতে হবে। বিএনপি এবং জামাত, যারা এই মুহূর্তে রাজনৈতিক মাঠে সবথেকে বড় শক্তি, তারাও এই সংস্কার চাইছে, কিন্তু তারা এই দীর্ঘ সময়টাকে মেনে নিতে প্রস্তুত নয়। তারা চাইছে খুব অল্প সময়ের মধ্যে যৌক্তিক সংস্কারগুলো করে বাদবাকি যে সংস্কারগুলোর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হবে সেটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার জন্য। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা চাইছে পুরোদমে সংস্কার, সেই সাথে জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনার বিচারের পরে যেন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা গতকালকে 28 ডিসেম্বর রাজধানীর কৃষি ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে তিনি বলেছেন যে আগামী বিজয় দিবস অর্থাৎ 2025 সালের বিজয় দিবস উদযাপন করা হবে এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের রায়ের মধ্য দিয়ে। অর্থাৎ এখন থেকে আগামী এক বছরেরও কম সময়, যেহেতু আগামী বিজয় দিবস অনুষ্ঠিত হতে আর এক বছর সময় বাকি নেই, সুতরাং এক বছরের কম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে একটা তাড়াহুড়া রয়েছে, যেহেতু এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাইছে যে শেখ হাসিনার বিচার হওয়ার পরে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। অপরদিকে বিএনপি এবং জামাত চাইছে খুব দ্রুত নির্বাচনটা যেন হয়। এর ফলে সরকার হয়তো চাইছে যে খুব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার করে তারপরে নির্বাচন অনুষ্ঠিত করতে। আসলে এই দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা এটা আন্তর্জাতিক মানদণ্ডে কতটুকু সঠিক হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আসছে। অনুরূপভাবে এই দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এবং জুলাই গণহত্যার সাথে জড়িত সকলের বিচার করাটা বিচারিক মানদণ্ডে কতটুকু সহি হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এত দ্রুত জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার সম্পন্ন করলে সেটাতে সরকার নিজেদের বিপদ ডেকে আনবে কিনা। যদিও আসিফ নজরুল এই বিচারের ক্ষেত্রে যথেষ্ট ব্যাখ্যা দিয়েছেন, তিনি কি বলেছেন সেটা আমি একটু পড়ছি। আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই বিচার শেষ করা হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতরে ট্রাইব্যুনালে গুম ও গণহত্যা সহ মানবতা বিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এক বছর সময়ের মধ্যে এই সমস্ত গণহত্যা, সেই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলোর পূর্ণ তদন্ত করে তারপরে শুনানির মাধ্যমে একটা ফলাফলে পৌঁছানো, একটা রায় দেওয়া পর্যন্ত সময় এক বছর কি যথেষ্ট? মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জনাব কাদের মোল্লাকে যখন গ্রেপ্তার করা হয় সেই সনটা হচ্ছে 2010 সনের 13 জুলাই। এর পরবর্তীতে 2013 সালের 12 ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়, তার ফাঁসি রায় কার্যকর করা হয়। মোটামুটি 3 বছরের বেশি সময় লেগেছে এই বিচার কাজ সম্পন্ন করতে। কিন্তু এর পরেও জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের জন্য টবি ক্যাডম্যানকে নিয়োগ দিয়েছিলেন আইনজীবী হিসেবে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি এবং জনাব কাদের মোল্লার পক্ষের সাক্ষীদেরকে যথাযথভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি। অপরদিকে যারা কাদের মোল্লার বিরুদ্ধে ছিলেন তাদেরকেও জেরা করার জন্য যথাযথ সুযোগ দেওয়া হয়নি। এই সমস্ত বিভিন্ন কারণে এবং যথাযথ তদন্তর ঘাটতি থাকার কারণে কাদের মোল্লার বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। কাদের মোল্লা যুদ্ধাপরাধী হোক কিংবা না হোক সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু কাদের মোল্লার বিচারটা প্রশ্নবিদ্ধ হয়েছে। একইভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানকে যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, সেই মুফতি হান্নান একটা জবানবন্দি দিয়েছিলেন যেখানে বিএনপি নেতা পিন্টু, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম তিনি যুক্ত করেছেন। বিএনপিপন্থী আইনজীবীরা দাবি করছে যে 400 দিন রিমান্ডে রাখার পরে এই স্বীকারোক্তি তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনি এই স্বীকারোক্তিকে প্রত্যাহার করতে চেয়েছেন কিন্তু সুযোগ পাননি এবং এই জবানবন্দির পরবর্তীতে মুফতি হান্নানকে কখনো জেরা করার সুযোগ দেওয়া হয়নি যাতে করে মুফতি হান্নান সত্য কথা বলে দিতে পারেন। যে কারণে এই দুটো ফাঁসির রায়ের ক্ষেত্রেই কিন্তু ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রেই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে শেখ হাসিনার সময়কালের আদালত। অনুরূপভাবে এখন যদি শেখ হাসিনাকে এভাবে খুব অল্প সময়ের মধ্যে বিচারের সম্মুখীন করে তার রায় কার্যকর করা হয় এবং জুলাই গণহত্যার
আসামিদের বিচারের রায় দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হচ্ছে না। আর যদি এই বিচারের ম্যান্ডেট না থাকে, আর যদি এই বিচারকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা কিন্তু নিজেকে আন্তর্জাতিক বিশ্বের কাছে ভিকটিম হিসেবে উপস্থাপন করতে পারবেন। অনুরূপভাবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রেও সেই অজুহাত তুলতে পারবেন, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি, প্রত্যর্পণ চুক্তিতে একটা অংশ রয়েছে রাজনৈতিক বিবেচনা। শেখ হাসিনার বিচার কার্যে কোনো ধরনের যদি প্রশ্নবিদ্ধ কোনো ধরনের ত্রুটিপূর্ণ অধ্যায় ঘটে থাকে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক বিবেচনায় ফেলে দিয়ে ভারতও চাইবে শেখ হাসিনাকে সেখানে রেখে দিতে। কতটুকু সঠিক হবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা, সেই প্রশ্নটা তুলছি। আমি আমার মন্তব্য শেষ করব, তার আগে প্রবীণ সাংবাদিক জনাব শফিক রহমানের কিছু মন্তব্যকে টেনে আনতে চাচ্ছি। গতকালকে 28শে ডিসেম্বর জনাব শফিক রহমান রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় তিনি কিছু মন্তব্য করেছেন, যেখানে প্রথমত তিনি ফারাক্কাবাদ নিয়ে আলোচনা করেছেন যে ফারাক্কাবাদের চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে সরকারের আলাপ আলোচনা করা দরকার। তিনি এই যে বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে বিডিআর হত্যাকাণ্ড, সেই প্রসঙ্গে বলেছেন যে জওয়ানরা এখনো জেলে রয়েছেন তাদেরকে অচিরেই মুক্ত করে দেওয়া এবং তাদের পরিবারের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়ার দাবি তিনি তুলেছেন। সেই সাথে শেখ হাসিনার বিচার নিয়ে তিনি কিছু কথা বলেছেন, যেখানে আমার মনে হয়েছে তিনি আপত্তিকর দাবি তুলেছেন। তার মতো প্রবীণ একজন সাংবাদিকের এ ধরনের আপত্তিকর দাবি তোলাটা যথেষ্ট অযৌক্তিক। তিনি কি বলেছেন সেটা আমি পড়ছি, তারপরে বাকি আলোচনা আসছি। তিনি বলেন, শেখ হাসিনা একজন মজ্জাগতভাবে খুনি, অহরহ সে শুধু খুনের কথা ভাবেন। এত বিচারের দরকার কি? রায় দিয়ে দিলেই পারেন। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই এই বিচার করতে যাবেন না, কারণ তিনি শেখ হাসিনা কি করতে পারেন এটা আমার ভালো ধারণা আছে। তিনি গ্লিসারিন দিয়ে কান্না করবেন, আর কান্না দেখে বাংলাদেশের মানুষের হৃদয় গলে যাবে। আমার ভয় হয় তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, আরেকটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, তার রায় দিয়ে দিন এখনই, কোনো দরকার নেই দীর্ঘায়িত করার। কিছুটা গায়ে জোরে বলার মতো। আমরা বারংবার বলে আসছি যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দুর্ধর্ষ ভয়াবহ খুনি সন্ত্রাসী তারও বিচার হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তার পক্ষে উকিল দাঁড়াতে হবে, তার সমস্ত আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই একই বক্তব্য শেখ হাসিনার ক্ষেত্রে। শেখ হাসিনা যতগুলো খুন করেছেন দীর্ঘ 16 বছর তার শাসন আমলে, সেই সাথে জুলাই গণহত্যায় যে মানুষগুলোর প্রাণ গিয়েছে, সবকিছুর দায় শেখ হাসিনার কাঁধে বর্তাবে। সেজন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে, কিন্তু শেখ হাসিনা যেন ন্যায় বিচার পান, শেখ হাসিনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেরকম একটা রাষ্ট্র আমরা চাচ্ছি। জনাব শফিক রহমান যে দাবি করলেন যে শেখ হাসিনাকে রায় দিয়ে দিলেই হয়, শেখ হাসিনার বিচারের দরকার নেই, এটা আন্তর্জাতিকভাবে যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে, এবং আমি মনে করব যে উনি কিছুটা অতি উৎসাহী হয়ে এই মন্তব্য করেছেন। যাই হোক, শেষ কথা বলছি, সেটা হচ্ছে সরকার যে সিদ্ধান্তে আসছে খুব অল্প সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার করবে। যদি আন্তর্জাতিক মানদণ্ডে, বিচারিক মানদণ্ডে শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য কিছুটা কলঙ্কজনক একটা অধ্যায় হবে। যেহেতু শেখ হাসিনা যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তাকে হাজার হাজার বছর জেলে রাখা যাবে, তাকে শত শতবার ফাঁসি দেওয়া যাবে। সুতরাং তাকে যথাযথভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেন তার বিচারের রায় দেওয়া হয়, সেই দাবি তুলব। এবং আরো একটা কথা বলে দিতে চাচ্ছি, কিংবা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যে শেখ হাসিনার এই বিচার কার্যে যদি প্রশ্ন ওঠে, যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, যদি আন্তর্জাতিক মানদণ্ড না মানা হয়, তাহলে ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনার এই বিচারের জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিকভাবেও হয়তো শেখ হাসিনার বিচার কার্যের ক্ষেত্রে বিপদের মুখে পড়বেন। শেখ হাসিনার বিচার কার্য যদি ত্রুটিবিদ্ধ হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাথায় রাখেন, সেটা যেন আইন উপদেষ্টা তার মাথায় রাখেন।